সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের বাড়িতে কান্নার রোল। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। এরকম ভুল ত্রুটি যেন না করে, এরকম মায়ের কোল যেন এই ক্ষতি কি কেউ পূরণ করে দিতে পারবে? যদি সরকার তাদের একটা ব্যবস্থা করে দিত। ময়মনসিংহে ট্রাক চাপায় দম্পতি সহ প্রাণ গেছে সিএনজি অটোরিকশার 4 যাত্রীর। অসুস্থ স্বজনকে দেখে গাজীপুর থেকে ফিরছিলেন নেত্রকোনার বাড়িতে। ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল আওয়ামী লীগ। খুলনায় বললেন জামায়াতের আমির, স্বৈরাচার পালিয়ে গেলেও চালাচ্ছে অপতৎপরতা। রংপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে গুচ্ছ গ্রাম গড়ে তোলার অভিযোগ। জনপ্রতিনিধি ও প্রশাসন কর্মকর্তাদের দোষারোপ। আলোর মুখ দেখছে না তদন্ত কমিটি। মাটি আছে, জোর পড়বে, ওরা মাটিগুলো দখল করে খাচ্ছে। হতভাগা বাড়ি করে থাকবো, তার জায়গা জমিন নাই, ফেরত দেন আমার জমিন। আমার ডিলাররা সংকট বললেও খুচরা বাজারে অতিরিক্ত টাকা দিলেই মিলছে নন ইউরিয়া সার। গোলক ধাঁধায় চুয়াডাঙ্গার চাষিরা, সিন্ডিকেটের অভিযোগ। ডিলাররা এটা হচ্ছে সিন্ডিকেট করে সারের দাম মিলে ওভাবে নিস। যারা খুচরা, এই যে আমরা যে বেশি দামে নিয়ে আনছি, এরা সারটা পাই কেন? ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে না, অথচ খুচরা বাজারে টাকা দিলে সবকিছুই মেলে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। রংপুরের মিঠাপুকুরের আটুনিয়া গ্রাম জুড়ে কেবল আহাজারি। পরিবার এবং এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মায়ের এই আহাজারি, বুক ফাটা আর্তনাদ আশেপাশের পরিবেশকে যেন থামিয়ে দিচ্ছে বারবার। বুধবার রাত 9টার দিকেও মায়ের সাথে কথা হয়েছিল নয়নের। কথা হয় বাড়ির ভবিষ্যৎ, নানা পরিকল্পনা নিয়ে। কেন দেরিতে রান্না হচ্ছে, মায়ের কাছে এই কৈফিয়তও চেয়েছিলেন নয়ন। ওই সময় বাজারে থাকা বাবা আক্তারুজ্জামানের সাথেও কথা বলেন নয়ন। বিয়ের কথা তুলতেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষার কথা বলেছিলেন বাবাকে। 5 ঘন্টার ব্যবধানে তাদের সব স্বপ্ন এখন ধূলিসাৎ। সীমাহীন শূন্যতা পরিবারে। স্বজনদের প্রশ্ন, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ভবনে আগুন নেভানোর প্রচেষ্টার সময় কেন রাস্তা বন্ধ করা হলো না? এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। নয়নের জন্য শোকে স্তব্ধ আটপুনিয়া গ্রাম। বাড়িতে আসলেই সবার খোঁজ খবর নিতেন তিনি। এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না এলাকাবাসী। চাইলেন সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ। এবার কথা ছিল যে 30 তারিখে আমি যাবো, যে আমার আঙ্কেলের সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা তো হলো না। এখন দুর্ঘটনার কারণে আঙ্কেল আমার চলে গেছে। এই ক্ষতি কি কেউ পূরণ করে দিতে পারবে? তারপরে যতটুকু যদি সরকার আর্থিকভাবে বা অন্য কোনোভাবে যদি তাদের একটা ব্যবস্থা করে দিতে। কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন। বিয়ে হয়েছে বোন সীমা আক্তারের। উপার্জন শুরু করতেই সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারের ওপর আছে ঋণের বোঝা। হ্যাঁ, শেষকে আমি অনুরোধ করবো, এরকম ভুল ত্রুটি যেন না করে, এরকম মায়ের কোল যেন স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিলেন নয়ন। 2022 সালে 61তম ব্যাচে ফায়ার সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন। মাস 2 আগে তেজগাঁও জোনে বিশেষ টিমে বদলি হন। সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নয়ন। ফায়ার ফাইটার নয়নের মায়ের এই আহাজারি আদৌ কি থামবে? আর কত মায়ের বুক খালি হলে সতর্ক হব আমরা? আর
কত মায়ের এই বুক ফাটা চিৎকার শুনতে হবে আমাদের? এই প্রশ্নের উত্তর পরিষ্কার হওয়া দরকার। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর। এদিকে বাদ জোহর রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের হয়েছে নয়নের প্রথম নামাজি জানাজা। সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ওয়াটার টেন্ডারে পানির পাইপ লাগিয়ে সড়ক পার হচ্ছিলেন নয়ন। এ সময় নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা গুরুতর আহত নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আরেক সদস্য ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নয়ন ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার কার্যালয়ের স্পেশাল ইউনিটে ছিলেন। তিনি 2 বছর ধরে এই ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। মরদেহ বুঝে নিতে এরই মধ্যে রওনা করেছেন নয়নের পরিবারের সদস্যরা। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, নিহত ফায়ার ফাইটারের বাড়ির খবরাখবর জানবো, সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নান সেখানে রয়েছেন। মাঝার, মরদেহ কখন পৌঁছাতে পারে এবং বাড়ির কি অবস্থা দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ইসরাত, আসলে মরদেহটি কখন পৌঁছাবে সেটি নিশ্চিতভাবে এখনো বলার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু 2:30টায় রওনা দিয়েছে এবং সেই 2:30টায় রওনা দেওয়ার কারণে এখানে 9টা বা 10টা, 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু পৌঁছাবার কথা এবং ফায়ার সার্ভিসের যে লোকজন আছে তারাও কিন্তু সেটি বলছেন। তবে যদি রাস্তায় কোনো যানজট না হয় তাহলে হয়তো 9টার আগেও আসতে পারে, এরকম আমরা ধারণা করছি। এবং এখানকার যা পারিবারিকভাবে তার বাবা যেটি জানিয়েছেন যে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে, অর্থাৎ রংপুরে লাশটি আসার পরে সিদ্ধান্তটি নেওয়া হবে কখন আসলে তার দাফন এবং জানাজা কার্যক্রম হবে। তবে আমরা যতটুকু জেনেছি যেখানে কবর খোঁড়া হয়েছে সেটি হচ্ছে তাদের পারিবারিক কবর এবং তার যে জেঠিমা অর্থাৎ তার যে জ্যাঠা আছে, জ্যাঠার যে স্ত্রী আছে তার পাশেই আর কি করা হয়েছে কবর এবং সেভাবেই হয়তো সেখানে তাকে কবর দেওয়া হবে। আর আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, সেটি হচ্ছে এখানে এক ধরনের সাইলেন্ট নীরবতা এখন আপনি দেখছেন, কিন্তু একটুখানি পরে কিন্তু এখানে গগনবিদারী আহাজারি একটা আর্তনাদ ওঠে। অর্থাৎ এই যে ঘটনাটি কোনোভাবেই কিন্তু এই যে আটপনিয়া গ্রাম আছে, পরিবার তো বটেই, গ্রামবাসীও কিন্তু কোনোভাবে মানছেন না এই ঘটনাটি। কারণ দেখা যাচ্ছে নয়নের ব্যাপারে তাদের যেটি বলছে যাটি তারা হচ্ছে যে সে খুবই ভালো ছিল। যখনই তিনি বাড়িতে আসতেন, আসার সাথে সাথেই কিন্তু তিনি এই এখানকার যে আশেপাশের যে লোকজন আছে তাদের সাথে সাক্ষাৎ করতেন। সাধারণভাবে যারা ঢাকায় চাকরি করেন তারা কিন্তু বাড়িতে আসলে বাড়িতে থাকেন, বের হন না, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু সেটি একটি ব্যতিক্রম ছিল এবং অত্যন্ত ভালো ছেলে হিসেবে সে পরিচিত ছিল। এবং আমি আপনাকে একটুখানি বলি, তার মায়ের সাথে যখন আমার কথা বলার সুযোগ হয়েছিল তার মা বলছিলেন যে রাত 9টায় অর্থাৎ গেল রাত 9টায় তার সাথে কথা হয়েছে এবং তার মায়ের সাথে সম্পর্কটা ছিল খুবই নিবিড়। কারণ তার মা যেহেতু রান্না করেনি, তাই বলা হচ্ছিল যে তুমি দেরি করে রান্না করেছে কোন, অর্থাৎ তার কাছে কৈফিয়ত চেয়েছিল যে রান্না দেরি করলে তোমাকে ঘুমাতেও হবে দেরি, যেহেতু শীতের দিন। অর্থাৎ মা এবং ছেলের একটা অটুট বন্ধন ছিল। এবং একই সাথে তার বাবা যেটি বলছিলেন যে এখানকার সমস্ত লোকজন সে বিয়ে করেনি, বলা হচ্ছিল যে দ্রুত বিয়ে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গটি যখন রাতে তার বাবা তাকে তার ফোনে বলছিল তখন সে বলছিল যে না বাবা, আমি এখন বিয়ে করব না, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর পরে কিন্তু বিয়ে করব। অর্থাৎ এরকম একটি ভালো ছেলেকে হারিয়ে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ, এই এলাকার প্রত্যেকটি মানুষ এখন শোকাহত। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের লোকজনকে দেখেছি এবং তার জানাজা এবং যে দাফন কার্যক্রম যখন হবে তখন হয়তো আমরা যদি জানানোর সুযোগ থাকে তখন আমরা জানাতে পারবো। ইসরাত, মাঝার, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দম্পতি সহ 4 জনের। পুলিশ ও স্থানীয়রা জানায় ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আরও 2 জন মারা যান। নিহতরা হলেন নেত্রকোনার সাতবেরিকান্দা এলাকার আব্দুর রশিদ ও স্ত্রী বকুল আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার পুত্রবধূ লাবণী আক্তার। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলি বেগম ও অটোরিকশা চালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানায় অসুস্থ 6 জনকে দেখে গাজীপুর থেকে নেত্রকোনায় ফিরছিলেন তারা। নেত্রকোনাগামী একটা সিএনজি গাড়িকে অজ্ঞাতনামা একটি ট্রাক এর সহিত মুখোমুখি সংঘর্ষ হইলে সিএনজিতে থাকা 2 জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং অপর 3 জন যাত্রীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
অপর দুইজনকেও মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল, সবকিছু তাদের উজাড় করে দেওয়া হচ্ছে। খুলনায় এমন মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দলের পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল ময়দানে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বলেন, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, যুবকরাই পারবে একটি শোষণ ও নির্যাতন মুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়তে। সবাইকে নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার ডুমুরিয়ার 18 মাইল এলাকায় পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করতে চালাচ্ছে অপতৎপরতা। এছাড়া বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে যোগ দেন ডক্টর শফিকুর রহমান। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। মেহেরপুরের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে জাতীয়তাবাদী দল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয় মিছিলটি। পরে সেখান থেকে সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ করা হয় 31 দফার লিফলেট। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধারা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন 2 শতাধিক মুক্তিযোদ্ধা। বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অর্জন করেছেন দেশের স্বাধীনতা। আরও বলেন, সম্প্রতি কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা কানুকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা দেশের সকল মুক্তিযোদ্ধার অপমান। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ দেন তারা। কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলার প্রধান আসামি জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে তাকে কুষ্টিয়ায় আদালতে নেওয়া হয়। পরে তানভীর আরাফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত। মামলায় বলা হয়, 2019 সালের 13 সেপ্টেম্বর বিএনপি কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, সে সময় চেষ্টা করেও তারা মামলা করতে পারেননি। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 29 সেপ্টেম্বর সাবেক পুলিশ সুপার তানভীর আরাফাত সহ 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে মামলা করা হয়। যারা বিগত সময় নির্বাচনকে বিতর্কিত করেছেন, কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজশাহীতে এমনটাই বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24 সালের নির্বাচন যারা বিতর্কিত করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসের প্রতিনিধিরাও অংশ নেন। যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় এনে এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করার দাবি এসছে। আমি তো মনে করি এটা যৌক্তিক। আদ্য ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন আদ্য ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জেলা শাখা। এই সময় বক্তারা বলেন, উপসচিব পদে সকল কোটার অবসান করতে হবে। অন্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলো সবাইকে দিতে হবে। গোপালগঞ্জের স্থানীয় পৌর পার্কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জেলার বিভিন্ন সরকারি অফিসের 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নেয়ার, বাকি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানান তারা। এছাড়া নাটোর, জামালপুর, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় একই দাবিতে কর্মসূচি পালন করে আদ্য ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিসি কোটা বাতিল সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার আয়োজন সহ ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। 4 দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রংপুরের গঙ্গাচড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে গুচ্ছগ্রাম গড়ে তোলার অভিযোগ উঠেছে। আদালতের রায়ের পরও বুঝিয়ে দেয়া হচ্ছে না জমি। 2 বছর আগে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে দিলেও দেখছে না আলোর মুখ। ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্পের নামে রংপুরের গঙ্গাচড়ার মরনিয়া ইউনিয়নে 2016 সালে 7 একর জমিতে গড়ে তোলা হয় আরাজি জয়দেব গুচ্ছগ্রাম। তখন ভূমি বন্দোবস্ত নিয়ে আপত্তি জানানো 30 পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তৎকালীন জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তারা তাদের জমি কেড়ে নিয়ে সেখানে প্রকল্প বাস্তবায়ন করেছেন। দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণ। বালু তুলিয়ে গর্ত খুললো, আমরা বাধা দিবে গেইনো, আমাক ডাং মার করে অত্যাচার করে। মুকাদ্দেস চেয়ারম্যান আওয়ামী লীগ করছিল, জব্বার নাম্বার আওয়ামী লীগ করছিল, তারপর সাকওয়াত নাম্বার আওয়ামী লীগ করছিল। তা ওরাই কিন্তু ওরা আমাদের জমিটা গায়ের জোরে টিউনো তারপর এসিলেন এগুলা হাত করিয়া ওই জমিগুলো আমাদেরকে আচরণ করে দিয়েছে। হতভাগা বাড়ি করে থাকবো, তার জায়গা জমিন নাই, ফেরত দেন আমার জমিন। আমার বাবা যদি মারা যায়, জাকলা কিন্তু উপর দিয়ে এসে লাগবে, কোনো মাটি নেই। মাটি আছে, জোর পড়বে, ওরা মাটিগুলো দখল করে খাচ্ছে। এদের মধ্যে আদালতের শরণাপন্ন হন 3 কৃষক। দীর্ঘ লড়াইয়ের পর বিচারকের রায়ও আসে তাদের পক্ষে, কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছে না প্রশাসন। কেমন করে সরকারি হলো? আমরা যে ওখানে আবাদ করছিলাম, আমরা ধান পাচ্ছিলাম, এখন আমার খেত টেট সব বন্ধ করিয়ে এখানে কেন পুকুরটা হইলো? অনেক কাগজপাতির রায়ও পাচ্ছে, এই হবে হচ্ছে না। আমাদের কথা এখন যে সরকার আসছে, আমরা যেন শান্তি মতো থাকতে পারি। রায়প্রাপ্তরা জমি হস্তান্তরের আবেদন করলে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, কিন্তু 2.25 বছরেও আলোর মুখ দেখেনি সেই প্রতিবেদন। এখনো তদন্ত চলছে, বিষয়টা অনেক বড় এবং অনেকগুলো জমি এবং দীর্ঘদিন ধরে কোর্টে বিষয়টা নিয়ে আইনি লড়াই চলছে। তো আমি আসলে খুব বেশি দিন হলো এখানে আসিনি, তো বিষয়টা আমার স্টাডি করতে একটু সময় লাগছে। এই বিষয়ে আমরা মনে করি যে এই ধরনের কোনো ধরনের যদি তদন্তের আমাদের নির্দেশনা আসে, সেই অনুসারে আমরা তদন্ত করে যেটা প্রকৃত বিষয় সেই বিষয়টাই আমরা বাস্তবায়ন করব। কোনো আশ্বাস বা কালক্ষেপণ নয়, জমির দখল দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। একটি সেতুর অভাবে নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন দিনাজপুরের কাহারোল উপজেলার অন্তত 15 গ্রামের মানুষ। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সেতু নির্মাণের দাবি তাদের। শুকনো মৌসুমে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষের ঢেপা নদী পারাপারে ভরসা এই সাঁকো। আর বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকা ছাড়া গতি নেই। রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঢেপা নদী পারাপারে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয় 400 ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। এই পথে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। কৃষিপণ্য পরিবহনে গুনতে হয় বাড়তি খরচ। পাশে 10 মাইল এবং ওই পাশে মুটুনি, দুটো বাজারই কিন্তু অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাজার। যখন হেঁটে যাবেন দেখবেন যে সব সময় একটা ঝাঁকুনি হবে, যে কোনো সময় পড়ে যেতে পারি। আর রাস্তা তো অনেক ছোট, আর পারাবার হওয়া যাচ্ছে না, ভয় লাগে অনেক। বেশি ভাড়া লাগে এবং কি ভারী কোনো জিনিস নিয়ে যাতায়াত করতে পারি না, ঘুরে যেতে হয়। সাঁকো পারাপারে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। হবে হচ্ছে করতেছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমরা যে দুর্ভোগে আছি তো একমাত্র উপরওয়ালাই জানে। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। প্রতিদিন যাওয়া আসা, অনেক দুর্ঘটনাও হয়।
উপজেলা প্রকৌশলী বলছেন, পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপর সেতু নির্মাণের জন্য এরই মধ্যে মাটি পরীক্ষা ও ডিজাইন তৈরির কাজ শেষ হয়েছে। আশা করতেছি যে আমরা ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাব। যখন ব্রিজটা হয়ে যাবে আমরা আশা করতেছি যে এটার উপর দিয়ে ভারী যানবাহন এটার উপর দিয়ে পারাপার হবে এবং জনগণের অনেক উপকার হবে। 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ডিলারের কাছে ধর্ণা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার, অথচ খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে পাওয়া যাচ্ছে সেই নন ইউরিয়া সার। ডিলাররা সংকট দেখালেও খুচরা বিক্রেতাদের সব স্বাভাবিক, এমন জটিল গোলকধাঁধায় পড়েছেন চুয়াডাঙ্গার কৃষকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে ক্ষতির মুখে চাষিরা, বাড়ছে আবাদি খরচ, রয়েছে অনিশ্চয়তা। ব্যবসায়ীদের দাবি, চাহিদা মতো সার না পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাঠে এখন ভুট্টা চাষের তোড়জোড়। এই ফসলটি রোপণের পর থেকেই প্রয়োজন হয় সারের, কিন্তু এবার কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না চাষিরা। মাসখানেক ধরে সারের জন্য হাহাকার চুয়াডাঙ্গায়। সরকারি সারের জন্য ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি ডিলারদের কাছে ধর্ণা দিচ্ছেন প্রান্তিক চাষিরা। তাতে লাভ হচ্ছে না খুব একটা, প্রয়োজনের তুলনায় সার মিলছে খুবই সামান্য। অথচ এই নন ইউরিয়া সার বিক্রেতাদের কাছে অভাব নেই। সেই সার কিনতে হলে বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 3 থেকে 400 টাকা। আগে সার পাওয়া ছিল ফ্রি মতন, যতটুকু চাইছিলাম সবটুকু পেয়েছিলাম, আর এখন সার পাচ্ছি না। ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে না, অথচ খুচরা বাজারে টাকা দিলে সবকিছুই মিলছে। এখন ওরা যারা খুচরা, এই যে আমরা যে বেশি দামে নিয়ে আনছি, এরা সারটা পাই কনে। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ভুট্টা আবাদের এই ভরা মৌসুমে সারের চাহিদা থাকায় তাকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গেলি বলছে সার নেই, কিন্তু টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে। ডিলাররা এটা হচ্ছে সিন্ডিকেট করে সারের দাম এলোমেলো ওভাবে নিচ্ছে। 1050 টাকা ড্যাপ নিচ্ছে, 1350 টাকা 1400 টাকা, তাহলে কিন্তু সার পাওয়া যাচ্ছে। 20 কেজি 15 কেজি 10 কেজি আরাম সার দিচ্ছে, ওতে তো আমাদের চাহিদা মেটছে না। ব্যবসায়ী ও ডিলারদের দাবি, চাহিদার তুলনায় সার কম, বেশি দামে সার ম্যানেজ করে সংকট কাটানোর চেষ্টা করছে তারা। ক্রেডিট যারা নেয় তাদের সাথে আমরা তাদের আবাদ করার জন্য এবং তাদের আবাদগুলো ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা তাদের মালটা দিই যেভাবেই হোক। আমার পাশের জেলায় যদি ভুট্টার চাষটা বেশি না থাকে, মানে যেসব ফসলের সার বেশি খাই সেই চাষটা বেশি না থাকে, অনায়াসে ওই জেলা থেকে এই জেলায় সার ঢুকতে পারে। আমরা অতিরিক্ত চাহিদার জন্য লেগেছিলাম, সে সারটা পাইনি। তবে সার পেতে একটু কৃষকদের একটু বেগ পেতে হয়েছে, তবে আমরা সার্বিকভাবে সেটা ওভারকাম করতে সক্ষম হয়েছি। সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলছে, দাবি সংশ্লিষ্ট কৃষি দপ্তরের। ইউরিয়া 4907 মেট্রিক টন মজুদ আছে, টিএসপির মজুদ 527 মেট্রিক টন, ডিএপির মজুদ 715 মেট্রিক টন এবং এমওপি বা পটাশ সারের মজুদ হচ্ছে 445 মেট্রিক টন। এখন পর্যন্ত যা আছে আমি আশা করছি যে এই মজুদ দিয়ে আমি আমার এই মাস পাড়ি দিতে কোনো সমস্যা নাই। চুয়াডাঙ্গায় চলতি রবি মৌসুমে নন ইউরিয়া সারের চাহিদা ধরা হয়েছে প্রায় ৭৬,০০০ মেট্রিক টন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীতে জবুথবু উত্তরের জনজীবন, সকালে কুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। পৌষের প্রথম ভাগে কোথাও কোথাও বইছে হিমেল হাওয়া। গরম কাপড়ের অভাবে ঠান্ডায় বিপাকে হতদরিদ্র মানুষ, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। হাসপাতালগুলোতে বাড়তি চাপ সামালতে নেওয়া হয়েছে ব্যবস্থা। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির শুরুতে শীতের দাপট আরও বাড়তে পারে। দর্শক, শীতের আরো খবর জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রনি মিয়াজি। রনি, বিকেলের শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে, আর জেলায় শীত বস্ত্র বিতরণে সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ কি চোখে পড়ছে কিনা? ডিগ্রি সেলসিয়াস এবং একই দিনে আজ বিকেল 3টায় কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন, উত্তরে যে হিমেল হাওয়া এটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে
যার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনভর সূর্যের আলো দেখা মিলে কিছুটা গরম অনুভূত হয়, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু যে হিমেল হাওয়া এই জেলার উপর দিয়ে বয়ে যায়, ফলে এখানে কিন্তু কনকনে শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় বিপাকে পড়েন এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে। আপনারা জানেন যে পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই। এখানকার বেশিরভাগ মানুষ পাথর এবং চা শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। এই মানুষগুলো যখনই সকালে কাজের সন্ধানে বের হয়ে পড়েন, তখনই কিন্তু তাদের কনকনে শীতে মানবতার জীবনযাপন করতে হয়। অনেকে সময় মতো কাজে যেতে পারেন না, অনেকে কাজ করতে পারলেও বেশিক্ষণ টিকতে পারে না, এমনটা আমরা দেখেছি। ফলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার 5 উপজেলার 43টি যে ইউনিয়ন রয়েছে, 43টি ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। তবে যে পরিমাণ শীতবস্ত্র প্রয়োজন, সে প্রয়োজন কিন্তু এখনও এখানে নেই। সে ফলে আমরা দেখেছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরে কিন্তু ধর্ণা দিচ্ছে একটি শীতবস্ত্রের জন্য। আর একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ে যে শীত অনুভূত হয়, এই শীত কিন্তু আসলে একটি পাতলা কম্বল দিয়ে নিবারণের দিয়ে সম্ভব নয়। এখানে যে প্রয়োজন সেটি হচ্ছে যে মানুষ শীতবস্ত্র পরিধান করে কাজে যোগ দেবেন, বাইরে বের হবেন, জীবিকা তাগিদে বের হবেন, এমন শীতবস্ত্র এবং শীতের পোশাক তাদের প্রয়োজন। ফলে আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে তত এখানে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তো আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। ইসরাত, রনি, অনেক ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুর খান চা বাগানের শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সকালে 1000 চা শ্রমিক পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা। আয়োজকরা জানান, শীত বস্ত্র বিতরণের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ও শীত বস্ত্র সংগ্রহ করেন তারা। আজ তা বিতরণ করা হয়। কম্বল ও গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানান দরিদ্র চা শ্রমিকরা। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ নেত্রকোনার বাউল আরজ আলী। গানের উপরই নির্ভরশীল এই শিল্পীর জীবন জীবিকা। পর্যটন স্পটে আগত ভ্রমণ পিপাসুদের গান শুনিয়ে চলে তার সংসার। অসচ্ছল এই শিল্পীকে সরকারি ভাতা দেওয়ার পাশাপাশি জেলার শিল্পী তালিকায় নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। জীবন খাতায় প্রাপ্তি শূন্য, বলা হয়নি মনের কথা কোনোদিন। পথের মানুষ আরজ আলীর সব অব্যক্ত আকুতি আর আর্জি উঠে এসেছে সহজিয়া বাণীতে। ৬২ বছর বয়সী এই শিল্পীর জীবন জীবিকা গানের উপর নির্ভরশীল। নেত্রকোনার বিজয়পুর পর্যটন স্পটের আগতদের গান শুনে যা পান তাতেই চলে দারিদ্র্যপীড়িত 4 জনের জীবন। আমার বাড়িও নাই, গরম নাই, বেডি ভাত না দিতে নাই, বিধি তারিতে খাইবো, আমার গরম করবো, আর দিন না দিতে আমার গরম নাই। আমার এই বাইক দিন চলছে, আমার কোনো আয় উন্নতি নাই। সম্প্রতি ভাইরাল শব্দের সাথে পরিচয় হয়েছে প্রত্যন্ত গ্রামের এই শিল্পীর। তার গান অনেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিচিত করে তুলেছেন তাকে। আমি তো বাইরে নিলাম, আমার গান দেয় লক্ষ লক্ষ টাকা কামাইতে, তারা যদি কিছু সাহায্য করতো তো আমি আর চলতাম সুন্দরভাবে। সরকারি সহযোগিতা পায় না, এমনি যদি বড় বড় অফিসার আইয়ে গান টান শুনাইলে খুশি হইয়া তারা কিছু দেওয়া যায়। তারা ভিডিও করে নিয়ে যায়, কন্টেন্ট নিয়ে যায়, গান নিয়ে যায়, ওরা অনেক টাকা পয়সা কামাইতেছে। ইউটিউবেও ফেসবুকে অনেক রিলসেও আমি তার গান শুনছি। অনেক টুরিস্ট আসে, এসে তার গান নেয়, কিন্তু তারা ওই পরিমাণ টাকা দেয় না। অসচ্ছল আরজ আলীকে ভাতা দেয়া সহ জেলার শিল্পী তালিকায় নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন। ওনার এই অবস্থার কথাগুলো উল্লেখ করে যদি কোনো আবেদন করে, আমি আমার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা পাঠানোর ব্যবস্থা করব। 30 বছর ধরে শুধু গান গেয়ে চলছে আরজ আলীর জীবন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।